আমাদের কুমিল্লার প্রিয় মানুষ ডাক্তার জুবেদা হান্নান, যিনি এই হাসপাতাল আজকে 16 বছরের মাথায় ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতি একটি আমরা চিকিৎসা সেবা দিচ্ছি। আমাদের এই জনপদ এক ঐতিহ্যের অধিকারী বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ায় আমরা যে মানুষগুলোর নাম অনুষ্ঠান হলে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, তাদের অন্যতম হলো আমাদের মেজর গণি, যিনি বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মানুষ, যিনি বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা। তার পরবর্তীতে আমাদের অ্যাডভোকেট আমির হোসেন সাহেব, তারপর আমাদের অধ্যাপক ইউনুস সাহেব এবং আব্দুল মজিদ হোসেন, তারাই মূলত বেশিরভাগ সময় বুড়িচং ব্রাহ্মণপাড়াকে নেতৃত্ব দিয়েছেন। বুড়িচং ব্রাহ্মণপাড়া হলো এমন একটি জনপদ যেখানে কোনো রাজনৈতিক হানাহানি নাই, যেখানে মানুষেরা সকল দল মতের মানুষ আমরা মিলেমিশে কলেজ, মাদ্রাসা, হাসপাতাল এগুলি আমরা তৈরি করেছি। আজকে যিনি এই আয়োজক প্রতি বছরই 2-4টা প্রোগ্রাম করেন, আমাদের প্রিয় বন্ধু ডাক্তার আতাউর রহমান জসি, তাকে বলা হয় বুড়িচং ব্রাহ্মণপাড়ার গরিবের চিকিৎসক। তার কারণে আজকে আমাদের হাসপাতাল একই সাথে এখানে আমাদের আব্দুল লতিফ ভাইয়ের কথা বলছে, ডাক্তার আব্দুল লতিফ, এরকম অসংখ্য ভালো ভালো ডাক্তার আছেন যাদের অনেক সুন্দর সুন্দর কথা শুনে আমাদের অনেক রূপ ভালো হয়ে যায়। আমরা রুগী হওয়ার চেয়ে আমরা অনেক বেশি সচেতন হয়ে যাই। এরকম অনুষ্ঠানে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে ব্রাহ্মণপাড়ার ডায়াবেটিক হাসপাতালে রোজা রাখতে পারবেন না এই ক্যাটাগরিতে। যদি এই রিস্ক স্ট্র্যাটিফিকেশনে যদি স্কোর 3 এর মধ্যে থাকে, এই রিস্ক স্ট্র্যাটিফিকেশন বা এই ক্যালকুলেটরে আমরা সেলে যদি দেখি, হাসানের দেখেন তার স্কোর হচ্ছে 2 আর হোসেন তার স্কোর হচ্ছে 8। তাহলে আমাদের সেই ক্যাটাগরি অনুযায়ী দেখেন পাশে লেখা আছে যাকে আপনজন সম্মাননা পুরস্কার দেওয়া হবে। আমরা এই সমিতির পক্ষ থেকে যারা বিভিন্ন পদে বিভিন্ন জায়গায় থাকে, স্ব অবস্থায় থেকে যারা বিভিন্ন ধরনের অবদান রেখেছে, তাদের স্বীকৃতি স্বরূপ আমরা আপনজন সম্মাননা পদক দিয়ে থাকি। আজকের এই অনুষ্ঠানে যিনি পদকপ্রাপ্ত হবেন অধ্যক্ষ সৈয়দ আব্দুল কাইয়ুমকে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের বিশ্ব চিকিৎসকবৃন্দ, আমাদের এই জনতার হাতে খুব পরিচিত লোক, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ, বিএনএ সাবেক সভাপতি, দেব সাবেক সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয় একটা ইকবাল আনোয়ার ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের আরেকজন বিশেষজ্ঞ ডাক্তার একটা আব্দুল লতিফ ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আরেকজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, এই জনপদের বিশিষ্ট চিকিৎসক, লিভার বিশেষজ্ঞ ডাক্তার রিজালুল হককে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আরেকজন বিশেষজ্ঞ চিকিৎসক, গাইনি বিশেষজ্ঞ ডাক্তার সামিয়া আক্তার রেখাকে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের অনুষ্ঠানের পর্যায়ে বিশেষজ্ঞ মতামত নিয়ে আসছেন আমাদের প্রিয় ডক্টর অধ্যাপক ডাক্তার আব্দুল লতিফ সাহেব। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমন্ত্রিত বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং সম্মাননা যাকে আমরা দিব সম্মানিত অতিথি এবং বিশেষজ্ঞ চিকিৎসকগণ এবং গোমতী উত্তর জনপদের আলোকিত মানুষগণ, আসসালামু আলাইকুম। আমি আসলে এখানে অতিথি না, আমি আপনাদেরই একজন। আমি প্রায়শই আপনাদের সাথে থাকি এবং আপনাদের মাঝেই আপনাদের একজন হিসেবে আমি থাকতে চাই, অতিথি হিসেবে নয়। এই বিশ্বে 8 বিলিয়ন পপুলেশন, 25% মুসলিম, 200 বিলিয়ন আমাদের মুক্তির মাস হিসেবেও এটা আসছে। সেই মাসে অনেক কম্পিটিশন হবে, স্যার যেটা বলছেন এতে নাড়া কাঠে অনেক ভালো। তারপরেও কথা হচ্ছে, যেহেতু এখন অনেক গবেষণা হচ্ছে যে রিপিটেড ডায়াবেটিক চেক আপ করা যায়, রমজান ভাঙে না। আগে আমরা ছোটবেলা জানতাম যে 1 ফোঁটা ব্লাড যদি ঝরে শরীর থেকে তাহলে রোজা ভেঙে যায়। এই ইয়ারগুলি এখন অনেক গবেষণা হয়েছে, কিন্তু এখন অনেক ইজি করে দিয়েছে ইসলামটা। তো যার ফলে যেহেতু রিপিটেড
চেক আপ করা যায়, আমার মনে হয় চেষ্টা করা যায় রোজা রাখার জন্য। যদি দেখা যায় অভ্যাসটা হয়ে গেল তাহলে রোজা ভেঙে ফেলবে। আমরা এখানে কিন্তু স্পাইসি ফুড, এই যে তেল খাবার, চর্বিযুক্ত খাবার, মশলাযুক্ত খাবার, রমজানে কিন্তু আমরা নর্মাল থেকে অনেক বেশি খাই। আমরা নর্মাল খাবারটা খেয়েও যদি আমরা রোজা রাখতাম তাহলে কিন্তু এত কমপ্লিকেশন হতো না। প্রবলেম হচ্ছে আমাদের খাবারের সব রোগী কিন্তু আমার কাছে চলে আসে এবং এই রমজানে কিন্তু এটা অনেক বেড়ে যায় এবং বেড়ে যাওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ রমজানে আমাদের খাদ্যাভ্যাস কিন্তু সারা বছর আমরা যে 11টি মাস যা খাই, রমজানে কিন্তু পুরো অনেকটা পরিবর্তন হয়ে যায়। এবং খাবার যে সারা বছরও আমি একটা দুইটা বিয়ে তো খেয়েছি কিনা আমার মনে নাই, কিন্তু রমজানে কিন্তু খেতে হবে। এবং এই পড়াশোনাটা নিয়েই কিন্তু একটা টোটালি একটা আনহেলদি একটা প্লেট নিয়ে আমরা আসলে ইফতারের সময় বসে, এটা থেকে আসলে আমাদেরকে বের হয়ে আসতে হবে যে আমাদের কেমন হওয়া উচিত, যে এই খাবারটা আসলে আমরা যদি আমাকে অনেক বেশি স্নেহ করতেন মাওলানা সাহেব। এখন ইসলামের আলোকে রোজা নিয়ে একটু কথা বলবো। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. ব্রাহ্মণপাড়া ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে, আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি এবং মঞ্চ উপবিষ্ট, পবিত্র মাহে রমজান মুসলমানদের জীবনে অত্যন্ত একটি মাইল ফলক। আমাদের ঈমান, আমল এবং আমাদের দেহের সুস্থতা সব কিছুর জন্যই এই রমজানের রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এতক্ষণ বসে বসে বিজ্ঞ চিকিৎসকদের লেকচার শুনছিলাম, কোনোটাকেই আলহামদুলিল্লাহ ইসলামের সাথে সাংঘর্ষিক হয় এমন কোনো বক্তব্য ওনারা দেননি। এই রোজাটা রাখবেন না, কিন্তু রমজান শেষ হলে পরবর্তী সময় তার জন্য এই রোজাগুলো একটি রোজার পরিবর্তে একটি রোজা পুনরায় রাখতে হবে। এই গেল মুসাফিরদের জন্য রোজা না রাখার অনুমতি আছে। দ্বিতীয়ত, গর্ভবতী মহিলাদের জন্য যদি এই আশঙ্কা করা হয়, চিকিৎসকের পরামর্শে যে সুস্থ হয়ে রাখবেন। 3 নম্বরে, দুগ্ধদানকারিণী মহিলা, যে মা তার সন্তানকে দুধ পান করাচ্ছেন, তিনি রোজা অবস্থায়, তিনি রোজা রাখলে যদি এই পরিস্থিতির সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকে যে তিনি রোজা রাখলে বাচ্চা বুকের দুধ খাওয়া থেকে বঞ্চিত হবে কিংবা বুকের দুধ কমে যেতে পারে, তাহলেও তার জন্য রোজা না রাখার অবকাশ রয়েছে। তবে বাচ্চাকে দুধ পান করানোর সময়টা অতিবাহিত হয়ে গেলে কিংবা বাচ্চার দুধ খাওয়ার যে 6 মাসের যে একটা নর্মাল সময় থাকে, এটা চলে যাওয়ার পর বাচ্চা যখন সাধারণ খাবার অভ্যস্ত হয়, তখন মা যদি সুস্থ থাকে তাহলে তিনি ওই যে রমজানের যে রোজাগুলো তার বাদ দিয়েছে সেগুলো তিনি একটা রোজার পরিবর্তে একটা রোজা রেখে দেবেন। তার সঙ্গে যে ফান্ডিং এই সময় আমাদের পক্ষে হয়তো প্রয়োগ করা সম্ভব হতো না, তিনি এগিয়ে আসছেন। তো আমি ডাক্তার জহির ভাইকে একটু শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। তো আজকে ডাক্তার জহির ভাই একটু কথা বলবেন। আমাদের এখানে আসলে অনেক মানুষ আছে যারা আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিক্ষকদের উপরে কিছুটা অবমাননা শুরু হয়েছিল, এখন এটা বন্ধ হয়েছে। ভবিষ্যতে আশা করি যে নতুন সরকার আসলে নতুনভাবে সমাজ বিনির্মাণ হবে এবং আমার দৃষ্টিতে সৃষ্টিকর্তার পরেই ডাক্তারদের এবং শিক্ষকদের স্থান। এবং কোন ডাক্তার চাকরি গেলে আমার যেটা ধারণা, কোনো ডাক্তার রিটায়ারমেন্টে যায় না, তার শ্বাস প্রশ্বাসটারও দাম আছে এবং সে মানুষের উপকার করতে পারে। তবে মানব ডাক্তার সময় মতো যদি হয় তাহলে সমাজ আরো তাড়াতাড়ি এগিয়ে যাবে। এবং আমার মনে হয় যে শুধু আপনার পরিবারকে আপনার আমার সাথে আর যোগাযোগ করেনি। আমি আপনাদের উদ্দেশ্যে আবারও বলবো, আমি আপনাদের এলাকারই সন্তান। আমি সামাজিক প্রোগ্রামে কম আসছি, কারণ ওই চাকরি করতে যাই আমি সিভিল সার্জন ছিলাম মৌলিক
ফরিদপুর নারায়ণগঞ্জ 300 বেডের ডেপুটি ডাইরেক্টর ছিলাম, ওটা সুপার বলে এটা, ওইখানে আমি ছিলাম। আর ঢাকা মেডিকেল এডিএডমিন ছিলাম। স্বাস্থ্য অধিদপ্তরে আমি গত 5 বছর ধরে আছি। সচরাচর গভর্নমেন্ট পরিবর্তন হয়, কোনো গভর্নমেন্টই আমাকে বাদ দেয়নি। আমি আমার যথাযথ দায়িত্ব আমি পালন করছি। আমি মনে করি যে কোনো পলিটিক্যাল পার্টি আমার এগেইনস্টে যায়। এত কিছু হয়েছে, সবার দপ্তর ভাঙচুর, এটা সেটা অনেক কিছু ঘটনা ইতিহাস হয়েছে, কিন্তু আমার দপ্তরে কেউ আমাকে বলে নাই যে না আপনি অফিসে আসতে পারবেন না বা এসে। তো এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট। আপনাদের এলাকার সন্তান হিসেবে আমি আমার দায়িত্ব যথাযথ পালন করতে পেরেছি। আর কয়েকদিন আছে আমার চাকরি, আমি আগামী নভেম্বরে রিটায়ার করবো। তো আমি আপনাদের যদি কোনো উপকার করতে পারি এর মধ্যেই, আমি ইনশাআল্লাহ এটার সাথে ইনভলভ হওয়ার চেষ্টা করবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কষ্ট করে এখানে আসছেন, আমার এলাকার জন্য কিছু করতে পারেন, এই এক সপ্তাহ আমার হয়ে গেল যে জসিম এত ভালো কাজ করলো, কিন্তু আমি এত একটা উদ্বোধন কর্তৃপক্ষ হয়েও এলাকার জন্য আসলে সবার ভাগ্যে সবকিছু হয় না। আমি ওই ঢাকা কেন্দ্রিক হয়ে আমার ছেলেমেয়েরাও ঢাকা সার্ভিস বাড়িতে খুব কম আসছি, যার কারণে এলাকার সাথে ইনভলভমেন্ট আমার খুব কমে। তো দয়া করে যাতে আমি ভবিষ্যতে এলাকা থেকে আমার সঙ্গে সৃষ্টি হয়, আপনাদের খেদমত করতে পারি। তবে আমি কিন্তু এই এলাকা অনেকদিন চাকরি করছি, আপনাদের হয়তো ব্রাহ্মণপাড়ায় কম করছি, মুরাদনগর দিয়েছিলাম, অন্য 8 বছর চাকরি করছি। বিভিন্ন গ্রাসরুট লেভেল থেকে আমি অনেক চাকরির প্রতি অনীহা করিনি। আমি সাব সেন্টারে 5.5 বছর চাকরি করছি। কোনো ডাক্তার সাব সেন্টারে চাকরি করতেছে না, আমি একদম গ্রাসরুট লেভেল চাকরি করছি। রামচন্দ্রপুর 5.5 বছর, মুরাদনগর রামচন্দ্রপুর। আমার ওয়াইফের বাড়ি মুরাদনগর, রামচন্দ্রপুর বাড়ি। আমি আপনাদের ঘটাতে চাই না, যারা এখানে আয়োজক অনুষ্ঠান সুন্দর উপস্থাপনা হয়েছে, বিশেষ করে মহিউদ্দিন সাহেব এগুলো কথাগুলো বললেন, আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, হাইপোগ্লাইসিমিয়া যাতে না হয়। এখানে কিন্তু শুধু ওনাকে নয়, আমরা জাহের বাদীকে আমাদের এলাকায় নিয়ে যাব, তিনিও আমাদের পাশে থাকবেন। আমার আজকে মনে পড়ছে জাহেররা যখন সাব সেন্টারের কথা বললেন যে 5 বছর উনি ওই মুরাদনগরের সেই রিমোট এরিয়া, তখনকার সময় 25 বছর আগে রামচন্দ্রপুরে চাকরি করেছেন। কি শুধু পানি আর পানি। আমি বিএমএ নির্বাচন উপলক্ষে একবার গিয়েছিলাম, ভাবি আপনি যে আমাকে রামচন্দ্রপুর কি সাগর আছে নাকি ওখানে সাগরের যে বেশ মাছ আমাকে খাইছিলেন, আপনি কিন্তু এখনো আমার জিজ্ঞাসা সেটা লেগে আছে। আমি ভালো রান্না করে আপনারা ঢাকা গেলে ওদের বাসায় যাবেন। তো সকালে শুধু এই পর্যায়ে উনি বাংলাদেশে প্রথম মনে করেছিলেন যে এইরকম ধরনের একটি সমিতি দরকার, যে ডায়াবেটিস নিয়ে কাজ করবে, মানুষকে সচেতন করবে। আমি অত্যন্ত সৌভাগ্যবান, আমি কুমিল্লা, আমার যে একটা পরিচিতি আমার নিজের বাইরে, এটা ডাক্তার জুবেদা হান্নান এবং বেগম রাবেয়া চৌধুরী দুইজনের কারণে। আমি বলি, আমি কুমিল্লা যখন প্রথম আসি, আমার আইন পেশায় আমার কুমিল্লার প্রথম আসা, তখন আমি 2 জন নারী নেত্রীর সংস্পর্শে ছিলাম। এক হলো ডাক্তার হলো 21-এ পদক পেয়েছিলেন সমাজসেবায়, আরেক হলো ডাক্তার জুবেদা হান্নান, আরেকজন হলো বেগম রাবেয়া চৌধুরী। দুজনেই খুব টিনেজার মানুষ। ডাক্তার জুবেদা হান্নানের কারণেই আমি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কিন্তু লাইফ মেম্বার। কুমিল্লার মধ্যে আমরা 2-3 জন আছি, কারণ বাংলাদেশ ডায়াবেটিক সমিতিতে পলিটিক্যাল পার্সনদেরকে লাইফ মেম্বার বা মেম্বারশিপ দেওয়া হয় না। আজকে সেই বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী, আমাদের যে প্রতিষ্ঠানটি এটিও কিন্তু ডায়াবেটিক সমিতি।